পাকিস্তান আমলে বাঙালিদের হাতেও তো রাষ্ট্রক্ষমতা ছিল, তারা তো প্রধানমন্ত্রী হয়েছিল। এই কথাটি আমরা অনেকেই শুনেছি। এমনকি আজও কিছু মানুষ মনে করেন অবিভক্ত পাকিস্তানে বাঙালিরাও তো রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসে দেশ চালিয়েছে। কিন্তু এই কথার আড়ালে লুকিয়ে থাকা চরম সত্যটি কি? আজ আমরা উন্মোচন করব এমন এক ঐতিহাসিক সত্য যা জানলে আপনি চমকে যাবেন। পাকিস্তানের ২৪ বছরের ইতিহাসে ৪ জন বাঙালি প্রধানমন্ত্রী এবং ১ জন বাঙালি প্রেসিডেন্টের কথা বলা হয়। কিন্তু তারা কি আসলেই বাঙালি ছিলেন? তাদের হাতে কি সত্যিই কোনো ক্ষমতা ছিল, নাকি তারা ছিলেন কেবলই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাতের পুতুল? আজকের ভিডিওতে আমরা জানব পাকিস্তানের ক্ষমতায় থাকা সেই ৪ জন তথাকথিত বাঙালি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার অজানা ইতিহাস। শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন পাকিস্তানের আসল রাষ্ট্রক্ষমতায় বাঙালিরা কখনোই ছিল না। শুরুতেই আসি সেই ৪ জন প্রধানমন্ত্রীদের মধ্যে সবচেয়ে আলোচিত ২ নাম, খাজা নাজিমুদ্দিন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথায়। ইতিহাসের বইতে তাদের পূর্ব বাংলার বা বাঙালি নেতা হিসেবে পরিচয় করানো হলেও একটি চরম সত্য হল তাদের মাতৃভাষা বা পারিবারিক ভাষা বাংলা ছিল না। খাজা নাজিমুদ্দিন ছিলেন ঢাকার নবাব পরিবারের সন্তান, কিন্তু তিনি ছিলেন মূলত কাশ্মীরি বংশোদ্ভূত। অন্যদিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন ইরানি বংশোদ্ভূত। তারা বাংলায় বসবাস করতেন, বাংলার মানুষের রাজনীতি করতেন ঠিকই, কিন্তু তারা নিজেদের জীবদশায় কখনোই বাঙালি হিসেবে পরিচয় দেননি। তাদের পারিবারিক ভাষা ছিল উর্দু। অর্থাৎ জাতিসত্তার দিক থেকে পাকিস্তানের এই শীর্ষ নেতারা নিজেদের কখনোই বাংলার মাটির খাঁটি সন্তান হিসেবে দাবি করেননি। এবার চলুন খাজা নাজিমুদ্দিনের প্রধানমন্ত্রিত্বের দিকে তাকাই। তিনি ছিলেন অত্যন্ত দুর্বল চিত্তের একজন মানুষ। তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানানো হয়েছিল ঠিকই, কিন্তু সেটা ছিল শুধুই কাগজে কলমে। আসল ক্ষমতার নাটাই ছিল তৎকালীন পাঞ্জাবি বংশোদ্ভূত গভর্নর জেনারেল মালিক গোলাম মোহাম্মদের হাতে। গোলাম মোহাম্মদ খুব ভালো করেই জানতেন নাজিমুদ্দিনকে দিয়ে সহজেই নিজের স্বার্থ হাসিল করা যাবে। নাজিমুদ্দিনকে প্রধানমন্ত্রী বানিয়ে তিনি পেছন থেকে কলকাঠি নাড়তে থাকেন। কিন্তু কাজ শেষে মাত্র ১.৫ বছরের মাথায় ১৯৫৩ সালে অত্যন্ত অপমানজনকভাবে তাকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। একজন প্রধানমন্ত্রীকে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে একজন আমলা গভর্নর জেনারেল বরখাস্ত করে দিলেন। খাজা নাজিমুদ্দিন তার জীবনের শেষ দিন পর্যন্ত এই অপমান এবং বঞ্চনা নিয়ে আফসোস করে গেছেন। তিনি বুঝতে পেরেছিলেন ক্ষমতা আসলে তার হাতে ছিল না, তিনি ছিলেন কেবলই একটি রাবার স্ট্যাম্প। খাজা নাজিমুদ্দিনকে সরানোর পর পূর্ব বাংলায় যেন কোনো বিদ্রোহ বা বিতর্ক তৈরি না হয়, সেজন্য পাঞ্জাবি শাসক গোষ্ঠী এক নতুন চাল চালল। তারা ঠিক করল পূর্ব বাংলার একজনকে সরিয়ে পূর্ব বাংলার আরেকজনকেই ক্ষমতায় বসাতে হবে। এই কাজের জন্য বেছে নেওয়া হলো মোহাম্মদ আলী বগুড়াকে। তিনি তখন আমেরিকায় পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে তাকে ডেকে এনে সরাসরি প্রধানমন্ত্রী পদে বসিয়ে দিলেন সেই ক্ষমতাধর পাঞ্জাবি গভর্নর জেনারেল মালিক গোলাম মোহাম্মদ। পাঞ্জাবি এস্টাবলিশমেন্ট পূর্ব বাংলার মানুষকে বোঝাতে চাইল, দেখো তোমাদের লোককেই তো আমরা ক্ষমতায় বসালাম। কিন্তু মোহাম্মদ আলী বগুড়াও ছিলেন ক্ষমতাহীন। তার কাজ ছিল শুধু পশ্চিম পাকিস্তানিদের নির্দেশ পালন করা। এই পুতুল প্রধানমন্ত্রিত্ব বেশি দিন টেকেনি। বছর দুয়েকের মাথায় তাকেও বিদায় নিতে হয়। ক্ষমতার চাবিকাঠি সেই পাঞ্জাবিদের হাতেই রয়ে গেল। এরপর আসি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথায়। তিনি ছিলেন একজন তুখোর রাজনীতিবিদ এবং নির্বাচিত প্রধানমন্ত্রী। অনেকেই ভেবেছিলেন এবার হয়তো পূর্ব পাকিস্তান তার ন্যায্য অধিকার পাবে, কিন্তু না। পশ্চিম পাকিস্তানি এস্টাবলিশমেন্ট এবং প্রেসিডেন্ট কখনোই একজন শক্তিশালী নেতাকে মেনে নিতে প্রস্তুত ছিল না। সোহরাওয়ার্দী যখনই নিজের মতো করে স্বাধীনভাবে দেশ পরিচালনার চেষ্টা করলেন, তখনই শুরু হলো ষড়যন্ত্র। মাত্র ১ বছর ১ মাস প্রধানমন্ত্রী থাকার পর তাকে বাধ্য করা হয় পদত্যাগ করতে। শুধু তাই নয়, পরবর্তীতে এই জনপ্রিয় নেতাকে মিথ্যা অভিযোগে জেলেও বন্দী করে রাখা হয়। প্রকৃত ক্ষমতা যে প্রধানমন্ত্রীর নয়, বরং প্রেসিডেন্টের এবং সামরিক এস্টাবলিশমেন্টের হাতেই কুক্ষিগত ছিল, সোহরাওয়ার্দীর পতন তার সবচেয়ে বড় প্রমাণ। ইতিহাসের সবচেয়ে বড় প্রহসনটি ঘটে ১৯৭১ সালের ডিসেম্বর মাসে। মুক্তিযুদ্ধ তখন শেষের দিকে, পাকিস্তান বাহিনীর পরাজয় নিশ্চিত।
ঠিক সেই মুহূর্তে বিশ্বকে বোকা বানাতে ময়মনসিংহের নেতা নুরুল আমিনকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানানো হয়। ৭ ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়, কিন্তু ততক্ষণে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় কেবল সময়ের ব্যাপার। ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে, আর এর পরপরই ২০ ডিসেম্বর নুরুল আমিনকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। মাত্র ১৩ দিনের এই প্রধানমন্ত্রিত্ব ছিল নিছকই একটি লোক দেখানো নাটক। তার কোনো নির্বাহী ক্ষমতাই ছিল না। দুবন্ত পাকিস্তানের শেষ রক্ষা করার ব্যর্থ চেষ্টার একটি দাবার গুটি ছিলেন তিনি। প্রধানমন্ত্রীদের কথা তো জানলাম, এবার আসুন পাকিস্তানের সেই তথাকথিত বাঙালি প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার কথায়। তিনি পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার পারিবারিক শেকড় খুঁজলে এক চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। ইস্কান্দার মির্জা ছিলেন বাংলার ইতিহাসের কুখ্যাত বিশ্বাসঘাতক মীর জাফরের সরাসরি বংশধর। দিল্লিতে জন্মগ্রহণ করা মীর জাফর ছিলেন মূলত আরব বংশোদ্ভূত, আর তার বংশধর ইস্কান্দার মির্জার মাতৃভাষাও ছিল উর্দু। সোহরাওয়ার্দী বা নাজিমুদ্দিনের মতো তিনিও নিজেকে কখনোই বাঙালি হিসেবে দাবি করেননি। ইস্কান্দার মির্জা নিজেই সামরিক আইন জারি করেছিলেন ক্ষমতার লোভে, কিন্তু তার এই ক্ষমতার মেয়াদ তিনি পূর্ণ করতে পারেননি। মাত্র ২০ দিনের মাথায় তার নিজের নিয়োগ দেওয়া সেনাপ্রধান আইয়ুব খান তাকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে তাড়িয়ে দেন। ইস্কান্দার মির্জার ভাগ্য এতটাই করুণ ছিল যে মৃত্যুর পর তার লাশটাও পাকিস্তানে দাফন করার অনুমতি মেলেনি। সামরিক শাসক ইয়াহিয়া খান এবং আইয়ুব খানের রোষানলে পড়ে তাকে লন্ডনে নির্বাসিত জীবন কাটাতে হয়। মৃত্যুর পর তার স্ত্রীর দেশ ইরানে শাহের হস্তক্ষেপে তাকে সমাহিত করা হয়। যে ব্যক্তি পাকিস্তানের সর্বাধিনায়ক ছিলেন, তাকে শেষ পর্যন্ত বিদেশের মাটিতেই জায়গা খুঁজতে হয়েছিল। ইতিহাসের এই পাতাগুলো উল্টালে এটি সত্যই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে ওঠে। পাকিস্তানের আসল রাষ্ট্রক্ষমতায় বাঙালিরা কখনোই ছিল না। যাদের ক্ষমতায় বসানো হয়েছিল তারা ছিলেন কেবলই সিম্বলিক বা আলংকারিক পদে। ক্ষমতার আসল রিমোট কন্ট্রোল সবসময় ছিল পশ্চিম পাকিস্তানের সামরিক জান্তা, পাঞ্জাবি আমলা এবং এলিট শ্রেণীর হাতে। তাই যারা আজও ভাবেন যে পাকিস্তান আমলে বাঙালিদের হাতে ক্ষমতা ছিল, তারা আসলে এক ভুলের জগতে বাস করছেন। পূর্ব বাংলাকে সবসময় এটি উপনিবেশ বা কলোনি হিসেবে ব্যবহার করেছে তারা, আর এই বঞ্চনা এবং শোষণের ইতিহাস থেকেই জন্ম নিয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধ। বন্ধুরা, আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং এমন আরও অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো সত্য নিয়ে। ভালো থাকবেন।